তৃণমূলের অ্যাকাউন্ট খুব সন্দেহজনক। 11খানা অ্যাকাউন্ট আছে। তার মধ্যে আর কয়েকদিন পরে আমার কাছে যা খবর আছে, মাননীয় শুভেন্দু অধিকারী তিনিও কালীঘাটের কাকুর যদি ম্যাচ করে যায়, তাহলে তার ভাইপোরও ম্যাচ করবে। এর জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে যদি কণ্ঠস্বরের নমুনা ম্যাচ করে যায়, তাহলে এটা তো একটা এভিডেন্স হিসেবে ট্রিট হবে কোর্টে। এর জন্য এই দুর্নীতিগুলো সামনে আসবে, কিভাবে টাকাগুলো এসছে। আমি একটা ছোট্ট জাস্ট হিন্ট আপনাদেরকে দিয়ে রাখি। 2012 সালে পুলিশ খাটের তলায় লুকোবে, পুলিশ দুষ্কৃতীদের ভয়ে পালিয়ে যাবে, লুঙ্গি পরে উড়ন্ত লাথি খাবে, এর থেকে তো পুলিশ বাহাদুরি দেখাবে, এটাই ভালো। নমস্কার। বারুইপুরের এই যে গণধর্ষণ এবং খুনের যে মামলা, তার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, তাকে গতকাল রাতে এনকাউন্টার করে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? এনকাউন্টার মানে যেভাবে আমরা বুঝি সেরকমটা তো পুলিশ বলেনি। পুলিশের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে দুষ্কৃতী অর্থাৎ প্রভাস মণ্ডল অভিযুক্ত, সে নাকি বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং এক রাউন্ড ফায়ারও করেছে, এটা পুলিশের বক্তব্য। এবং এটাতে পক্ষ বিপক্ষে মত থাকতে পারে, কিন্তু এর আগেও এরকম ঘটনা কিন্তু অনেক হয়েছে। আমি মনে করিয়ে দেবো যে 1 বছর ঠিক আগে ডিজি রাজীব কুমারের সময় গোয়ালপুকুরে এরকম একটা এনকাউন্টার হয়েছিল। তার আগে আমরা যেটা জানতে পেরেছিলাম, সেটা দেখাও গেছিল সংবাদ মাধ্যমে, যে একেবারে প্রিজন ভ্যানে দুষ্কৃতী বন্দুক নিয়ে গেছিল এবং পুলিশকে জখম করেছিল, দুষ্কৃতীকে আবার ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছিল। এরকম অতীতে অনেক উদাহরণ আছে যে পুলিশের উপরে ইয়ে হয়েছে এবং পুলিশ পাল্টা রিয়াক্ট করেছে। ফলে এটা যে পুরোটা যেরকম ভাবে একটা পক্ষ এখন বলছে এনকাউন্টার বা সাজানো ঘটনা, বিষয়টা ওরকম অন্তত আমি মনে করি না। এবং যদি এটা হয়েও থাকে, আমি আবারও বলছি এটা আমার ব্যক্তিগত মত, যদি সকালে জমা বিকেলে খরচ হয়েও থাকে, তাহলে অসুবিধের কি আছে? কারণ আমাদের ল সিস্টেমে, মানে আমাদের আইনি ব্যবস্থার মধ্যে অনেকগুলো লুপহোলস আছে, আমাদের মানতে হবে। অনেক সময় সাক্ষী পাওয়া যায় না, সাক্ষী মারা যায়, সাক্ষী সময় মতো আসে না, ফলে কি হয়, অনেকে ছাড়া পেয়ে যায়। তো পরিবার জাস্টিস চেয়েছিল, জাস্টিস ডেলিভার করা হয়েছে। আমরা তো হায়দ্রাবাদেও দেখেছি, একজন সম্ভবত নার্স হবেন, নার্সের সঙ্গে অন্যায় হয়েছিল, খুব অত্যাচার করা হয়েছিল তাকে। সেই সময় আমরা হায়দ্রাবাদেও দেখেছি যে পুলিশের গাড়ি যখন যাচ্ছে কোর্টে তখন এনকাউন্টার হয়েছে। তো এটা তো প্রথম হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে, সিপিএম এর আমলে হয়েছে, কংগ্রেসের সময় তো ভুরি ভুরি এনকাউন্টার হয়েছে, ফলস এনকাউন্টার। তো এখানে জাস্টিস ডেলিভার হয়েছে। আমরা দেখেছি যে বিজেপির বেশ কয়েকজন নেতা, বিশেষ করে বিজেপির প্রধান মুখপাত্র, তিনিও বলেছেন যে জাস্টিস ডেলিভার করা হয়েছে, ডিভাইন জাস্টিস তিনি স্পষ্টভাবে লিখেছেন। ফলে আমার মনে হয় যা হয়েছে খুব ভালো হয়েছে। যারা পুলিশ আধিকারিক হিসেবে রয়েছে বা প্রশাসনে যারা রয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও ছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যখন হাসখালি কামদুনির মতো ঘটনা ঘটেছে, এইভাবে তদন্ত করা হয়নি কেন? সমস্যাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সবকিছু নিজেই জানতেন, বুঝতেন, এবং উনি 20-25টা ভাষা জানতেন, উনি অনেক কিছু জানতেন। একটু জানতে জানতে না মানুষ কিরকম হয়ে যায়, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বসিয়ে নিও, আমি সেই শব্দটা ব্যবহার করছি না। কিন্তু সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যে উনি আগে ভাগেই, তদন্তের আগেই বিভিন্ন ধরনের কুকথা, কুমন্তব্য করে ফেলতেন। আমি একদম তোমাকে একদম ঘটনাগুলো পরপর বলছি। কামদুনির ক্ষেত্রে একজন ভালো তৃণমূল বারাসাতের সাংসদ তিনিও বলেছিলেন লাভ অ্যাফেয়ার্স এর ঘটনা ছিল, সেখানে কাদের পালিয়ে গেছিল, একজন বারাসাতে বসিরহাটের যিনি সাংসদের বয়ফ্রেন্ড ছিলেন, কাদের খান নাম ছিল সেই কেসের মধ্যে, সেখানে বলা হয়েছিল যে বারবনিতার সঙ্গে তার কাস্টমারের ঝগড়া, এই ধরনের ভিকটিম শেমিং করা হয়েছিল। দুর্গাপুর শেষ ঘটনা, দুর্গাপুরের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাত 8টার সময় বেরোয় কেন, জঙ্গলে যাওয়ার কি দরকার। তো এই ধরনের ঘটনা তিনি তো ঘটিয়েইছেন। কামদুনিতে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল প্রেশারের পর 14-15 দিন পর গিয়েছিলেন, সেখানে গিয়েও টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, আমি সাক্ষী সেই ঘটনা, তখন আমি ফিল্ড রিপোর্টার ছিলাম। তো তারা যখন বলল যে যে ম্যাডাম এত দিন লাগলো কেন, একদম নিরীহ প্রশ্ন ছিল, আগে তো আসতে পারতেন। মানুষ ক্ষোভে এইটুকু বলবে না একজন নেতাকে? নানান কথা তো বলা হয় এবং ভদ্র ভাষায় বলা হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তোমরা সিপিএম এর দালাল, তোমরা মাওবাদী। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের আগেই উল্টোপাল্টা মন্তব্য করে পুলিশের উপরে অহেতুক চাপ সৃষ্টি করে দিয়েছেন।
এবং পুলিশকে তিনি পুলিশ মন্ত্রী হিসেবে যেমন নির্দেশ দিয়েছেন, পুলিশ তেমন ভাবে কাজ করেছে। পুলিশ কি করবে? পুলিশেরও তো চাকরি আছে, তাকে দীর্ঘদিন ধরে চাকরি করতে হবে, তাদেরও সংসার আছে। ফলে পুলিশের তদন্তগুলো এই কারণে বিভিন্ন সময় ডাইভার্টেড হয়ে গেছে। সব ক্ষেত্রে যে হয়েছে বলবো না, পুলিশও চেষ্টা করেছে, কিন্তু এই ধরনের আমরা দেখেছি যে বিভিন্ন, বিশেষ করে এই ধরনের মহিলাদের উপর নির্যাতন নিপীড়নের ঘটনায় পুলিশের ক্ষেত্রে নানান রকমের গাফিলতি হয়েছে, জাস্ট বিকজ অফ মমতা ব্যানার্জি। তিনি নির্দেশ এমন দিতেন যে কাজ ঠিক মতন করে হতো না। আজকে আমরা দেখো না, আজকে যখন এনকাউন্টার বলা হচ্ছে বা যে যা কিছু হয়েছে, কামদুনির টুম্পা কয়াল, মৌসুমী কয়াল তারা স্পষ্টভাবে বলেছেন যে আমরা খুশি, আমরা এই জিনিসটাই চেয়েছিলাম আমাদের কামদুনির বেলায়। তো মুখ্যমন্ত্রী, প্রশাসন যেমন ভাবে চাইবেন তেমন ভাবেই পুলিশ চলবে। এখন মুখ্যমন্ত্রী আছেন, তিনি বলছেন যে আমরা জাস্টিস দিতে চাই, তাই পুলিশ জাস্টিস দিচ্ছে। এই মুখ্যমন্ত্রী যদি বলতেন যে তদন্ত ঘুরিয়ে দাও, ঘুরে যেত। মুখ্যমন্ত্রী যেমন চাইবেন তেমন করেই তো রাজ্য চলবে। এই যে হাঁসখালি, হুম, হুম, কামদুনি, পার্ক স্ট্রিট, হুম, এমনকি হুম, অভয়াকাণ্ডের সময় আমরা হুম, মোমবাতি নিয়ে মিছিল হুম, দেখেছি, হুম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো সেই মোমবাতি নিয়ে মিছিল করতে দেখা যায়নি। কিন্তু বারুইপুরের ঘটনার পর একটা হুম, সবুজ রঙের বড় মোমবাতি নিয়ে দিনের বেলা তিনি মিছিল করতে, প্রতিবাদ জানাতে হুম। নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না ওই খুব বডি ফিটনেস এইগুলো পছন্দ করেন। উনি বোধহয় ডাম্বেলটা খুঁজে পাননি বাড়ির, তাই অত বড় মোমবাতিটাকে ডাম্বেল মনে করে ওই ওয়ার্কআউট করতে করতে দিনের বেলায় হয়তো বেরিয়ে এসেছিলেন। অত বড় মোমবাতি তিনি কার মাথায় কার কোথায় দিতেন আমি জানি না। এবং দিনের বেলায় ওই মোমবাতি নিয়ে তিনি কি করতে চেয়েছেন এবং সবুজ রং কিসের প্রতীক, ওনার না সবুজ রঙের প্রতি একটা বিরাট আকৃষ্ট ব্যাপার আছে। তৃণমূল কংগ্রেসের যে সিম্বল, তাতে ওই জোড়া ফুলের যে তিনটে পাপড়ির একটা রং গেরুয়া, একটা সাদা, একটা সবুজ। কিন্তু তিনি দল গঠনের পর, বিশেষ করে 2011-র আশেপাশে 8-9 থেকে তৃণমূল জেতা শুরু করেছে, তখন তারা লাল আবিরের বদলে সবুজ আবির শুরু করলো। তাদের গেরুয়া রং ছিল, সাদা রং ছিল, সবুজটাকেই তারা বেছে নিয়েছে। তারা সবুজটাকে বেছে নিয়েছে। নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষের তো ধর্মীয় পতাকাগুলো সবুজ রঙের হয়, তো তাদের খুশি করার জন্যই আমি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিগন্যাল দিতে চাইছেন ওই সবুজ রঙের মোমবাতি দিয়ে। কিন্তু মোমবাতি মিছিল আজকে যে তিনি করছেন, তোমার মনে থাকবে যে অভয়াকাণ্ডের সময় মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন বিচার চাই। তিনি তো তখন পুলিশ মন্ত্রী, তিনি তখন মুখ্যমন্ত্রী, তিনি তখন স্বাস্থ্যমন্ত্রী। তিনি কি ডান হাতের কাছে বাঁ হাতের বিচার চাইছিলেন? এবং তিনি তো নিজেই বিচার দিতে পারতেন, কিন্তু তার বিচার কি ছিল? 1 সপ্তাহ তিনি সময় নিয়েছিলেন। গোটা ঘটনাস্থল তিনি একেবারে ভণ্ডুল করে দিয়েছিলেন, এবং সিবিআইও তারপরে তদন্ত করতে পারেনি, বা সিবিআই তদন্ত ঠিকঠাকভাবে হয়নি। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন, এবং মিছিল প্রয়োজনটা কি আমি তো বুঝতে পারছি না। তার তো নিজের আয়নায় তিনি কি মুখ কি দেখেন? তিনি আয়নায় মুখ দেখেন না যে আমি কামদুনির সময় কি করেছিলাম, পার্ক স্ট্রিটের সময় কি করেছিলাম, হাঁসখালির সময় কি করেছিলাম, অভয়ের সঙ্গে কি করেছি? অভয়ার কেসে তো মমতা বন্দ্যোপাধ্যায় অন রেকর্ড 14ই আগস্টের মাঝরাতে, যেটাকে তৃণমূল কংগ্রেস 15 আগস্টের প্রোগ্রাম বলে সেলিব্রেট করে, ওখানে তিনি তো নিজে বলেছিলেন যে আমি 50 বার সিপি কে, কলকাতার সিপি কে ফোন করেছি, খবর নিয়েছি যে ডেভেলপমেন্ট কি আছে। তার মানে যা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, নির্দেশ ছিল। তো আজকে যিনি অভয়ার ঘটনাগুলোকে পুরো এক অন্যরকম ভাবে তদন্তটাকে ডাইলিউট করে দিলেন, তদন্তটাকে শেষ করে দিলেন, আজকে তিনি মোমবাতি নিয়ে মিছিল, মানে তিনি কি আয়নায় মুখটুক দেখেন না? তার কি কখনো খারাপ লাগে না যে তিনি কি একজন নারী হয়ে কি করেছেন? তার সময়ে নারীরা, তিনি তো বলতেন কলকাতা সব থেকে সেফেস্ট সিটি, অথচ এতগুলো যে ঘটনা আপনি বলছেন আমাদের মুখস্থ হয়ে গেছে। এটা কি তিনি কলকাতাকে সেফ সিটি বানানোর প্রমাণ এগুলো? দাদা, একদিকে যেমন এই এনকাউন্টার নিয়ে মানে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনেকেই, আর অন্যদের নিন্দাও করা হচ্ছে। তৃণমূলের তরফ থেকেও বলা হচ্ছে, সিপিএম এর তরফ থেকেও বলা হচ্ছে যে প্রমাণ লোপাট করার জন্য এনকাউন্টার করে দিয়েছে। গর্গ চ্যাটার্জি তিনি বলছেন যে এখানে শাসকের আইন চলছে, আইনের শাসন নয়। গর্গ মানে ওই যে কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল হুম। বন্দুক, গুলি, কার্তুজ এইসব নিয়ে। হ্যাঁ। তো উনি তো নিজে তৃণমূলের সমর্থক, উনি তৃণমূলের সমর্থন করবেন, তৃণমূলের গান গাইবেন, এটাই তো হওয়ার কথা। আর গর্গ চ্যাটার্জি বা তৃণমূল কংগ্রেস বা সিপিএম, তারা জাস্টিসটা কেন দেয়নি? মানে তাদের যখন সরকারটা ছিল, এতগুলো ঘটনা যখন ঘটেছে, প্রমাণ কি লোপাট করবে? প্রমাণ লোপাট কাকে বলে? প্রমাণ লোপাট বলে দেহটাকে লোপাট করে দিলে। আজকে যদি পুলিশ ওই দেহটাকে লোপাট করে দিত, পরিবারের হাতে না তুলে দিত, যদি ওরা তো মুসলিম পরিবারের সদস্য, তাকে যদি দাফন করে দিত বা বডিটাকে ডিসম্যান্টেল করে দিত, পুড়িয়ে দিত, তাহলে ওটাকে বলে প্রমাণ লোপাট। বডি তো পরিবারের কাছে আছে, বডি পুড়িয়ে দেওয়া হয়নি, বডি পরিবারের লোকেরাই হাতে তুলে এনে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেছে, বডি তাদের কাছেই ছিল। এবং দুষ্কৃতীদের ধরা হয়েছে, তাদের বয়ান রেকর্ড হয়েছে, যিনি জমা খরচ হয়েছেন বলা হচ্ছে তারও বয়ানটা রেকর্ড হয়ে গেছে। ফলে
আইনি বিষয়টা অবশ্যই আইনজীবীরা ভালো বলতে পারবেন, কিন্তু যেটুকুন আমরা এতদিন সাংবাদিকতা করে বুঝেছি যে তদন্তের জন্য যা যা প্রয়োজন হয় সেগুলো কিন্তু পুলিশ রেকর্ড ঠিকভাবেই রেখেছে, কিন্তু দেহও পোড়ায়নি। আর যাকে অভিযুক্ত বলা হচ্ছে যাদেরকে, তাদেরও বয়ানটা না রেকর্ড করে তাদেরকে মেরে দেয়নি। ওই ধরনের তো কিছু হয়নি। ফলে প্রমাণ লোপাট কিসের? প্রমাণ লোপাটে এক্সপার্ট হচ্ছেন 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়। প্রমাণ লোপাটে এক্সপার্ট হচ্ছে, তার থেকেও ভালো এক্সপার্ট হচ্ছে সিপিএম এর লোকেরা। মরিচঝাপি কোনো প্রমাণ আছে? বিজন সেতু প্রমাণ আছে? এরকম হাজার হাজার, সুচপুর, তারপরে নেতাই, তাদের সময় মাওবাদীরা ঢুকেছে, তারা তো নিজের রাজ্য ডিফেন্ড করতে পারেননি। আজকে সিপিএম এর শেষ দিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মাওবাদী ঢুকিয়ে দিয়েছিলেন, সিপিএম সেটাকে ডিফেন্ড করতে পারেনি। যারা নিজের রাজ্যপাট বাঁচাতে পারে না, যারা এখনো মহাশূন্যে ভাসছে, এবার তো মুসলিম তাস খেলে একটা বিধায়ক তারা পেয়েছেন, তাতেই তারা আনন্দে নেচে বেড়াচ্ছেন। আসলে সমস্যাটা হচ্ছে কি, যেহেতু মুসলিম সমাজের মেয়ের সাথে এটা হয়েছে, তারা এটা মুসলিম তাস খেলতে চাইছে। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, ওই পরিবারও সরাসরি শুভেন্দু অধিকারীকে ক্লিন চিট সমর্থন, নিঃশর্ত সমর্থন জানিয়েছে। আজকেই আমি দেখছিলাম একটি ভিডিওতে, সেখানে পরিবারের সদস্যরা বলছিলেন যে শুভেন্দুকে দাদা বলেছেন, দাদার উপরে আস্থা আছে, কোট অ্যান্ড কোট। এর জন্য তারাই যতই এইসব নিয়ে রাজনীতি করুন, লাফালাফি করুন, লাভ হবে না। আর আজকে তো কলকাতায় জনতা তারা করেছে তৃণমূলের সভায়, আপনি খোঁজ নিয়ে দেখুন, মিছিল হচ্ছিল, চোর চোর স্লোগান হয়েছে, মানুষ তারা করছে তৃণমূলকে চোর বলে। তো চোরেরা এখন যদি সরকারকে সার্টিফিকেট দেয়, এর থেকে বড় হাসির খোরাক আর কেউ হতে পারে নাকি? কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন যে এই এত বড় বাহাদুরি কিভাবে সম্ভব, মানে এই পুলিশই কি আইন শৃঙ্খলা রক্ষা করবে? দেখুন, এনকাউন্টার নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। আমার ব্যক্তিগত মত বলছি যে এনকাউন্টার যদি আবার খোলা ছুট দিয়ে দেওয়া হয়, যে যেমন আমরা ইউপির ক্ষেত্রে কয়েকটা ক্ষেত্রে দেখেছি যে সেটা নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু এটাও তো ঠিক যে এখন দুষ্কৃতীরা, এখন আইন, প্রিভেন্টিভ আইন যেটার কথা বলা হচ্ছে যেহেতু নেই, বা আইনের অনেক লুপ হোলস আছে, ফলে এটা নিয়ে তর্ক বিতর্ক চলবে। কিন্তু পুলিশ খাটের তলায় লুকোবে, পুলিশ দুষ্কৃতীদের ভয়ে পালিয়ে যাবে, লুঙ্গি পরে উড়ন্ত লাথি খাবে, এর থেকে তো পুলিশ বাহাদুরি দেখাবে, এটাই ভালো। আজকে কঙ্কর প্রসাদ বারুই তিনি স্পষ্টভাবে গেছেন, একদম মাইক নিয়ে ওখানে জনতাকে তিনি একদম সামনে থেকে মানুষকে আশ্বস্ত করেছেন। তিনি তো ভয় পালাননি, বা তাকে পালাতে হয়নি, কারণ প্রশাসন বলছে যে আপনাকে আমরা সাপোর্ট দেবো। পুলিশকে মানে সরকার বা বিজেপি বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি সাপোর্টের কথা বলছেন, এটা পুলিশের মনোবলকে বাড়ায়। এখন পুলিশকে লাথি খেতে বলা হচ্ছে না, বা পুলিশ লাথি খেলেও বলা হচ্ছে না যে যারা লাথি মেরেছে তাদের সঙ্গে আপনি শান্তি মিছিল করুন। পার্থক্যটা এই জায়গায়, যার জন্যই পুলিশ বাহাদুরি দেখাচ্ছে। আমি মনে করব কাওয়ার্ড হওয়ার থেকে বাহাদুরি দেখানোটা অনেক ভালো। দাদা, একটু অন্য প্রসঙ্গে আসবো। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বা তহবিলেও তদন্ত করা হচ্ছে। গতকাল 5 জায়গায় তল্লাশি চলেছে। প্রায় 150 কোটি টাকা তছরূপ একটা অ্যাভিয়েশন কোম্পানিকে দেওয়া হয়েছিল এবং 83 কোটি টাকা পরে ফিরিয়েও নেওয়া হয়েছিল। কেন? 83 কোটি টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি শুনলাম আর কি, একজন আইনজীবী আমাকে একটু আগেই বললেন। তিনি বললেন যে এটা কালো টাকাকে সাদা টাকা করার বিষয় ছিল। কিন্তু তৃণমূলের গোটা বিষয়টাই হচ্ছে সন্দেহজনক। সবার আগে বলবো, তৃণমূল এই যে 150 কোটি টাকা পেয়েছে, আঞ্চলিক তৃণমূল কংগ্রেস নামে অনেকগুলো অল ইন্ডিয়া পার্টি আছে, একটা দল আছে ফরওয়ার্ড ব্লক নামে, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, কিন্তু বারাসাতের বাইরে তারা প্রার্থীও কোথাও দিতে পারে না। এরকম অনেক রাজনীতি, এবং তৃণমূল এখন অল ইন্ডিয়া কালীঘাট তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। কালীঘাটের বাইরে যাদের অস্তিত্ব নেই, তারা, আপনি আমায় বলুন তো 2000 কোটি টাকা কোথা থেকে পায়? কেনই বা তাদের দেওয়া হতো? তারা এতদিন সরকারে ছিলেন বলেই তো নানান রকম বিভিন্ন কোম্পানিকে সুবিধে অসুবিধে বিভিন্ন কিছু পাইয়ে দিয়েছেন, তার বিনিময়ে তো তারা ইলেকট্রাল বন্ডে টাকা পেয়েছেন। আজকে কংগ্রেস যে পরিমাণ টাকা পেয়েছে শেষ কয়েক বছর, তার থেকে বেশি তারা পাচ্ছে। কংগ্রেসের অনেক রাজ্যে এখনো কংগ্রেস ক্ষমতায় আছে, কংগ্রেস সর্বভারতীয় পার্টি। এই দুর্মূল্যের বাজারেও কংগ্রেসের 90 জনের উপরে সাংসদ রয়েছে, তৃণমূলের কটা আছে? কিন্তু তারা টাকা পায় কেন? এগুলো সবটাই হচ্ছে দুর্নীতির টাকা। মূল কথা হচ্ছে যে তৃণমূল এইভাবেই ফেরেববাজিটা করে। পৃথিবীর একমাত্র জল তৈরি করার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, পৃথিবীর একমাত্র পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম লিপস অ্যান্ড বাউন্স, যারা নিজের রাজনৈতিক দলকেই পলিটিক্যাল কনসালটেন্সি দিতে পারেনি, আইপ্যাক নামক সংস্থাকে ভাড়া করে আনতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিজের যে ঘরোয়া প্রোগ্রাম হতো, সেখানেও লিপস অ্যান্ড বাউন্সের জলের বোতল দেখেননি, বিসলেরি কিনলে আপনারা দেখেছেন। তো এমন একটা ফেরেববাজি কোম্পানি, ফেরেববাজির মালিক। আসলে সমস্যাটা কি, ও যে বিবিএ এমবিএ ডিগ্রিগুলো করেছে সেটাও তো ফেরেববাজি করে নেওয়া। ওনার পিসি একটা ডিগ্রি, আমরা তখন অনেক ছোট, বলা হয় ইস্ট জর্জিয়া কলেজে তিনি নাকি ডিগ্রি নিয়েছিলেন। একই সময়ে তিনি ল ডিগ্রি পাশ করেছেন, একই সময়ে তিনি বিএড ডিগ্রি পাশ করেছেন, একই সময়ে তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। এত মেধাবী ছাত্রী তার
ভাইপো যে মেধাটা সেটা সবকিছু ফেরতবাজিতে ব্যবহার করেছে। তো এই সব টাকাই হচ্ছে জনগণ থেকে লুট করা টাকা। এইগুলো ক্রোক করা হোক, এবং যেমন শুভেন্দু অধিকারী বলছেন বিল আনা হবে এবং দুর্নীতির টাকা জনগণের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে, বা কেউ দুর্নীতি করলে সেগুলো যা নিয়ম কানুনে আছে সেগুলো দেখা হবে। আসল হচ্ছে যে অল্প বয়সে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কি বলবো, প্যারাশুট লঞ্চ হয়ে রাজনীতিতে এসেছিল, বিরাট বিলাসিতা শুরু করেছেন। এবং সেই শুরু করার জন্য আপনি ভেবে দেখুন, 10 কিলোমিটার 20 কিলোমিটার যাওয়ার জন্য তিনি ভোটের সময় হেলিকপ্টার ব্যবহার করতেন, এবং যাতা হেলিকপ্টার নয়, এমভি অগাস্টা তিনি ব্যবহার করতেন। এমভি অগাস্টা এমন একটা কোম্পানি যে ভারতবর্ষে বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে জড়িত। আপনি খোঁজ নিয়ে দেখুন, অগাস্টা ওয়েস্টল্যান্ড বলে একটা কেলেঙ্কারি আছে যার সঙ্গে কংগ্রেস জড়িত। তো এই এমভি অগাস্টার এই সমস্ত অনেক বিষয় টিষয় আছে, এগুলো অনেক যাই হোক, আমি ওর মধ্যে যাচ্ছি না। তো গোটা টাকাটা যেটা হচ্ছে, এই টাকাটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইফন করার জন্য ব্যবহার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস দেখুন, ওখানকার ফরম্যাটটাও দেখুন, সেখানেও দেখুন এখান থেকে টাকা ওখানে ফেলছে, অনেকগুলো সেল কোম্পানিতে ডিস্ট্রিবিউট করছে, আবার সেই টাকা বিদেশে চলে যাচ্ছে, আবার তৃণমূলের অ্যাকাউন্টে আসছে। তৃণমূলের অ্যাকাউন্ট খুব সন্দেহজনক, 11খানা অ্যাকাউন্ট আছে। তার মধ্যে আর কয়েকদিন পরে আমার কাছে যা খবর আছে, মাননীয় শুভেন্দু অধিকারী তিনিও বিষয়টা জানেন, জানেন না এমনটা নয়, বিদেশ থেকে অনেক টাকা এসছে। এই দুর্নীতিগুলো সামনে আসবে, কিভাবে টাকাগুলো এসছে। আমি একটা ছোট্ট জাস্ট হিন্ট আপনাদেরকে দিয়ে রাখি। 2012 সালে হিলারি ক্লিন্টন বিদেশ সচিব কলকাতায় এসেছিলেন। আমেরিকার বিদেশ সচিব কার সাথে দেখা করতে আসছেন? একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। আরো বহু অঙ্গরাজ্য আছে, তো সেখানে যাননি কেন? এখানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কনগ্রাচুলেট করতে, যে আপনি কমিউনিস্টদের হারিয়েছেন। কমিউনিস্টদের সঙ্গে আমেরিকান যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, আমেরিকান চিন্তা ভাবনা, তাদের একটা বিস্তর বিরোধ রয়েছে। সারা পৃথিবীতে তারা কমিউনিজমকে ধ্বংস করার জন্য কাজ করে। আমার কমিউনিজমের সাথেও কোনো ভালোবাসা নেই, আমার আমেরিকার সিস্টেমের সাথেও কোনো ভালোবাসা নেই, কিন্তু আমি জাস্ট তথ্য হিসাবে বলছি। 2012-তে হিলারি ক্লিন্টন এলেন, সরাসরি আমাদের কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করলেন, নবান্নে গিয়ে মমতার সঙ্গে দেখা করলেন, কনগ্রাচুলেট করলেন, তারপর তিনি দিল্লি গেলেন। মানে সেই জমানায় তো ইউপিএ 2 সরকার ছিল, মনমোহন সিং এর থেকেও যেন বেশি হেভিওয়েট নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মার্কো রুবিও এলেন, কোন সময়টা? ঠিক ওই মাসে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্দ্রপতন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন, শুভেন্দু অধিকারীর সাথে এসেছেন। শুভেন্দু অধিকারীর সাথে কিন্তু উনি দেখা করেননি। তিনি কোথায় গেলেন? বিভিন্ন ক্যাথেড্রাল, বিভিন্ন মিশনারি প্রতিষ্ঠান, সেই সমস্ত জায়গায় গেলেন। বার্তা খুব স্পষ্ট, এবং এই বার্তার মধ্যেই আমেরিকার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফান্ডের যোগসূত্র রয়েছে, এবং সিপিএম এর তাবর তাবর নেতারা সেই সময় বলেছিলেন আমরা বিশ্বাস করিনি। এখন মনে হচ্ছে একটু হলেও তার সত্যতা আছে, যে আমেরিকার ডিপ স্টেটের টাকা, আমেরিকার হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা, আমেরিকার বিভিন্ন রকমের জর্জ সোরস অ্যান্ড কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশনের টাকা অনেক হাত ঘুরে তৃণমূলের ফান্ডে এসছে, এবং ইডি সঠিক তদন্ত করছে। ওই আপনাদের মনে থাকবে শিক্ষা দুর্নীতির যে মামলা, টেট কেলেঙ্কারি থেকে শুরু হয়ে অশিক্ষক কর্মচারী, নবম দশম, দ্বাদশ একাদশ, ক্লার্ক, অন্যান্য তারপরে পৌরসভা দুর্নীতি, সব মিলেমিশে যখন একাকার হয়ে গেছে একটা দুর্নীতি থেকে, এই তৃণমূলের ফান্ড হাত পড়েছে। এখন শুধুমাত্র ওই অ্যাভিয়েশন কোম্পানির বিষয়টা সামনে এসেছে, টাকা সাইফন। এরপর দেখবেন যেটা বললাম সেইগুলো সামনে আসবে। তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা বিনামূল্যে চিকিৎসাসেবী সেবাশ্রয়, সেই নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ ছড়াচ্ছে যে অনুমোদন না পাওয়া ডাক্তারদের দিয়ে চিকিৎসা করানো হতো, জালি ওষুধ ব্যবহার করা হতো সেখানে। সেসব তো ঠিক আছে, আমি আগে একটা কথা বলি। আমারও আজকে চোখে একটু ইনফেকশন আছে, ডাক্তার দেখাতে যেতে হবে। তো আমি তো কলকাতাতেই দেখাবো। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সেবাশ্রয় ক্যাম্প চালাতেন, তাতে নাকি বিশ্বমানের চিকিৎসা হতো। তো অভিষেকেরও তো শুনেছি ওই যে বাঁ চোখটা নাকি একটু ডিস্টার্ব করে, মাঝে মধ্যেই বিদেশে যেতে হয়। যেই চোখটা আবার ধার করা, ওটা নিজের নয়, ডোনেট নেওয়া আর কি। তো সেই চোখে আজকে 10 বার জন হপকিন্স হাসপাতালে গিয়েও ঠিকঠাক হচ্ছে না। তা আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা ভালো না মন্দ আমি জানি না, আমি বলতে পারবো না। তো অভিষেক নিজে সেবাশ্রয় ক্যাম্পে নিজে চোখের চিকিৎসা করায়নি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সুপার স্পেশালিটি হাসপাতাল করেছেন। এই মমতা দাবি করতেন যে এনআরএস, তারপরে এসএসকে, এই যতগুলো হসপিটাল আছে কলকাতায়, হ্যাঁ, ট্রপিক্যাল মেডিসিন বিভিন্ন বিভাগ রয়েছে, এই বিভাগগুলো নাকি এমসকেও টক্কর দেয়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভ্রাতুষ্পুত্র, তৃণমূলের নম্বর 2, কলকাতার কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে দেখাতেন না কেন? আমি মহামান্য বিচারপতিদের কাছে আবেদন করব, উনি যে এই চোখ দেখানোর নাম করে পালানোর চেষ্টা করছেন, কোর্ট মনিটর যেমন তদন্ত হচ্ছে, কোর্ট মনিটর ওনার চোখের চিকিৎসাও হোক।
ওনার রিপোর্টগুলো দেখা হোক যে সত্যিই কি চোখে কোনো অসুবিধা আছে নাকি পুরোটাই বিদেশে পালাবার ঢপবাজি। কোর্ট তো বুঝতেই পেরেছে যে ঢপবাজি, এর জন্যই তো আদালতের পারমিশন ছাড়া তিনি, তার স্ত্রী, বাচ্চারা পালাতে পারবে না এরকম নিদান প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। তো সেবাশ্রয় ক্যাম্পে ডুপ্লিসিটি হবে না কেন? সেবাশ্রয় ক্যাম্প থেকে কি হতো যে ওখানে আহ, অবশ্যই কিছু ভালো চিকিৎসক ওখানে ছিলেন, কিছু নার্স ছিলেন, কিছু কম্পাউন্ডার ছিলেন, এরাও সেখানে ডাক্তার হয়ে গেছিল, হোমিওপ্যাথি ডাক্তার। তাদের বিরুদ্ধে অভিযোগ যে হোমিওপ্যাথি ডাক্তারও অ্যালোপ্যাথের চিকিৎসা শুরু করেছিল, আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদিক বিভাগের চিকিৎসক বা ইউনানি চিকিৎসক, তারাও অ্যালোপ্যাথ মেডিসিন দেওয়া শুরু করেছে। আসলে গোটাটাই একটা ঢপবাজির উপরে চলতো। আর যেটা সব থেকে বড় অভিযোগ সেটা হচ্ছে যে ওখান থেকে রেফার করা হতো বিভিন্ন প্রাইভেট হাসপাতালে, এবং সেখানে স্বাস্থ্যসাথীর টাকা সেটাও ওখান থেকে গ্র্যাব করে নিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক, বিভিন্ন জায়গায় রিপোর্ট, বিভিন্ন রকমের টেস্ট হয় যেগুলো রিপোর্ট করাতে হয়, সেই টেস্টগুলো যেখান থেকে করানো হতো সেখান থেকেও কাটমানির ব্যবস্থা করা হয়েছিল। তো এই সবগুলো অভিযোগ আকারে আছে, তদন্ত হচ্ছে, প্রমাণিত হবে। এই যে একাধিক মামলায় জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা সত্ত্বেও এখনো পর্যন্ত মানে তাকে গ্রেফতার করা হচ্ছে না, তদন্তে কি ফাঁক থেকে যাচ্ছে কোথাও মনে হচ্ছে? না, তদন্তে ফাঁক না। দেখুন, কোর্টটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। দেখুন, আমার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। এবার আমি সেটা ঠিক করেছি না বেঠিক করেছি কোর্ট প্রমাণ করবে। কিন্তু আমি তো বলবোই আমি কোনো অন্যায় করিনি, বা যিনি অন্যায় করেছেন কোনো ক্ষেত্রে হতে পারে সেও বলবে করেনি। কিন্তু কোর্টে তো অনেক সময় লাগে, এটা তো স্বাভাবিকভাবে ইংরেজদের আমল থেকে যে প্রসেসটা চলে আসছে তাতে একটা ডেট অনেকগুলো ডেট পরে ইয়ে হয়। প্রথম চার্জশিট হতেই অনেকদিন সময় লেগে যায়, তারপরে সেটা কোর্টে আর্গু হতে আরো সময় লেগে যায়। তো কোর্টের একটা নিজস্ব পদ্ধতি আছে, সেই পদ্ধতি যতদিন না বদল হবে ততদিন তো এটা হবে না। আহ, কেন্দ্র সরকার চাইছে যে তাড়াতাড়ি, তারা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, কিন্তু তারপরেও তো হচ্ছে না। এটা কোর্টের বিষয়, এ বিষয়ে আমি কিছু বলবো না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে জাস্টিস ডিলেড হতে পারে, কিন্তু জাস্টিস ডিনাইড হবে না। কারণ ভারতবর্ষে আমরা বহু নেতাদের দেখেছি, অভিষেক তো চুনোপুটি, এর থেকেও সেই সময়কার বিগ শট নেতা লালু প্রসাদ যাদব, চারা ঘোটালা, গ্রেপ্তার হয়েছিলেন তো, জেল খাটতে হয়েছিল। আজও তো লালু প্রসাদ ভোটে দাঁড়াতে পারেননি ওই কেসের জন্য। জয়ললিতা, যার জন্য মানুষ নিজের গায়ে আগুন দিয়ে দিত, সুসাইড করে নিত। মমতা বন্দ্যোপাধ্যায়েরও তো ফ্রেম নেই, মমতার জন্য কেউ কোথাও ছাদ থেকেও লাভ দেবে না। তো তো জয়ললিতার শেষটা আমরা দেখেছি। বিভিন্ন নেতাদের আমরা দেখেছি যে আজকে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, তাকেও দেখেছি অ্যারেস্ট হতে। ফলে অভিষেক অত বড় নেতা নন, কিন্তু অভিষেকের ফেরেববাজিটা অনেক আহ, মানে অন্তর্নিহিত আর কি, অনেক জটিল। অনেক বড় ফেরেববাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন কেসের চার্জশিট হয়েছে। এবার যেহেতু একজন এমপি, তার কিছু ইমিউনিটি থাকতে পারে, যেহেতু শাসক দলের নেতা ছিলেন, তার কিছু যে ইমিউনিটি পাওয়ার কথা না হয়তো তিনি পেয়ে গেছেন। কিন্তু এটা দীর্ঘমেয়াদীভাবে চলতে পারে না, দীর্ঘমেয়াদীভাবে চলবেও না। চার্জশিটে নাম থাকবে, যখন কনভিকশন হবে তারপর অ্যারেস্ট হবেই। একটা শেষ প্রশ্ন করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে একটা হচ্ছে ডিজে মামলা, যে মামলায় বারবার কণ্ঠস্বর পরীক্ষার জন্য তাকে বলা হচ্ছে। 8ই জুলাইও তাকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি যাননি, অসহযোগিতা করছেন। তিনি স্বীকার করেছিলেন যে সেই কণ্ঠ তারই, কিন্তু তাহলে কণ্ঠস্বর নমুনা দিতে সমস্যাটা কোথায়? আমি জানি না, আমি আসলে ওই একটা ভিডিওতে দেখছিলাম যে যখন টেপ রেকর্ডার মেশিন আবিষ্কার হচ্ছে ইংরেজ আমলে, তখন একজন নামী গায়িকা ছিলেন। তো তার একটা কুসংস্কার হয়েছিল, তিনি যদি কণ্ঠস্বর দেন তারপরে হয়তো তিনি গাইতেই পারবেন না। অভিষেকের সেই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা আমি জানি না। তবে অভিষেক যেহেতু বুঝতে পেরেছে যে কণ্ঠস্বর দিলে ওটা ম্যাচ হয়ে যাবে। এর আগে আমরা দেখেছি যে সম্পর্কে ওর মামা না কাকা কি হয়, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, সুজয় কৃষ্ণ ভদ্র, তাকেও অনেক সময় আমরা দেখেছি যে ওনাকে হাসপাতালে রাখা হয়েছে, হাসপাতালে পুলিশ আটকে রেখেছিল, কণ্ঠস্বরের নমুনা নিতে দেয়নি। পরবর্তীকালে যা হয়েছে আমরা সবই জানি। তার যখন কণ্ঠস্বরের নমুনা নেওয়া হলো, তিনি ওটা ম্যাচ করে গেল। ফলে কালীঘাটের কাকুর যদি ম্যাচ করে যায়, তাহলে তার ভাইপোরও ম্যাচ করবে। এর জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে যদি কণ্ঠস্বরের নমুনা ম্যাচ করে যায় তাহলে এটা তো একটা এভিডেন্স হিসেবে ট্রিট হবে কোর্টে। এর জন্যই এত অসুবিধা হচ্ছে। থ্যাংক ইউ।